রাতের বেলায় আরটিভির পর্দায় হঠাৎ করে 11:30টার সময় সায়েমকে দেখে ভাববেন না রবি জেগে আছে শুরু হয়ে গেছে। আজকে একটা স্পেশাল ডে, আর স্পেশাল ডে হচ্ছে একটু পরে বলছি, তার আগে বলি গত রাতে আজিপুর মেটার্নিটি হসপিটালে জন্ম নিয়েছে নতুন একটি শিশু, যার নাম রাখা হয়েছে ঐশী। ঐশী তার পরিবারের জন্য অনেক বেশি স্পেশাল, শুধু তাই নয়, সে এখন পুরো বাংলাদেশের জন্য অনেক বেশি স্পেশাল, এবং সেই সাথে পুরো বাংলাদেশ না, পুরো বিশ্বের জন্য সে কিন্তু স্পেশাল, অনেক বেশি স্পেশাল। কারণ আমি, তুমি এবং আমরা সবাই এখন 700 কোটির বিশ্বে একজন। আর তাই ইউএনএফপিএ জানিয়ে দিতে চাই পুরো বিশ্বকে যে এখন আমরা 700 কোটি বিশ্বের একজন, এবং সেটাকে নেগেটিভ ওয়েতে নয়, পজিটিভ ওয়েতে সবার কাছে আমরা তুলে ধরতে চাই। এবং 700 কোটির বিশ্ব এখন আমাদের জন্য ভার কিছু নয়, আমাদের জন্য অনেক উৎসাহ, আমাদের জন্য অনেক আনন্দের একটা অর্জন। আর সেই অর্জনের কথা ভাগাভাগি করতে আরটিভির পর্দা আগামী 1 ঘন্টা জুড়ে থাকবে নওশীন, সাইম এবং সেই সাথে আমি একটু বলি এবার প্লিজ। এনাফ না, মানে সাইম যখন ফ্লোর পায় সাইম শুধু কথা বলতেই থাকে। প্রিয় দর্শক, নওশীনও আছি, রবি জেগে আছো কির আসর নিয়ে নয়। আপনারা অলরেডি জেনে গেছেন কেন আমরা আজকে হাজির হয়েছি, কি মোকাবেলা করতে হাজির হয়ে গেছে, এবং এই মোকাবেলা আমাদের সাথে যারা অংশ নিচ্ছেন সেই দুজন ব্যক্তিকে চলুন আমরা পরিচয় করে দিই আপনাদের মাঝে। আমার বাঁ পাশে আছেন আমাদের অনেক পছন্দের অভিনেতা, বলবো পরে, তার আগে সঙ্গীত শিল্পী সিঙ্গার তপু, এবং আমার ডান পাশে রয়েছে আরেক জনপ্রিয় এবং আমার খুব প্রিয় একজন মানুষ, এলিটা আপু। বাই দ্য ওয়ে, দর্শক আপনারা ফোন করতে পারেন এবং আপনারা এই 700 কোটি বিশ্বের একজন হয়ে আপনার অনুভূতি কেমন এবং আপনি এটাকে কিভাবে দেখছেন সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের পর্দায় দেখতে পাচ্ছেন আমাদের সেই ফোন নম্বরগুলো 81593555 থেকে 59 পর্যন্ত নাম্বারগুলো খোলা রয়েছে আপনাদের ফোনের অপেক্ষায়। আচ্ছা, ফোন কলসে যাবার আগে একটু তবু ভাইয়ের কাছে জানতে চাই। তো ভাই, 700 কোটির বিশ্বে একজন, যখন এই বিষয়টা আমাদের মধ্যে শুরুতে আমরা বুঝিনি ব্যাপারটা কি, যখন জানতে পেরেছি, এখন হয়তো বাংলাদেশে বা হোল ওয়ার্ল্ডে অনেকেই জানে না ব্যাপারটা কি আসলে, পজিটিভ না নেগেটিভ। তো আপনার কাছে কেমন মনে হয়েছে? আমার কাছে মনে হয় যে জিনিসটা আমাদের পজিটিভ এবং নেগেটিভ দুইটাই আছে, বাট নেগেটিভ আমি বলবো না, আমাদের সব কিছু পজিটিভলি নিয়ে আগানো উচিত। বিকজ আমরা ম্যান পাওয়ার ইজ এ হিউজ পাওয়ার, এটাকে আমরা যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারি উই ক্যান ডু এনিথিং উই ওয়ান্ট। সো আমার মনে হয় যে 700 কোটির বিশ্বে আমি নিজেকে অনেক লাকি মনে করি, এবং আমি মনে করি যে এই ম্যান পাওয়ার দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো, এবং বাঙালি পারে যদি তাদেরকে শেখানো হয়। সো আমি চাই যে বাঙালি করে দেখা, অনেকবার প্রমাণ করেছে এবং আরো একবার প্রমাণ করবে আশা করি। আচ্ছা, এবার এলিটার কাছে আমি জানতে চাই, এলিটা এই মুহূর্তে তোমার অনুভূতিটা কি? আমরা মেকআপ রুমে আলোচনা করছিলাম যে 700 কোটি জনসংখ্যার মাঝে আমি তুমি একজন, এটা আমাদের জন্য ডেফিনেটলি একটা গর্বের বিষয়। বাট তারপরও তপু ভাই বললেন যে ম্যান পাওয়ার দিয়ে অনেক কিছু সম্ভব হয়, কিন্তু জনসংখ্যা কিন্তু মাঝে মাঝে একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তুমি এটাকে কিভাবে দেখছো অ্যাজ আ জার্নালিস্ট, অ্যাজ আ হিউম্যান বিং, কিভাবে দেখছো? মানে 700 কোটি যেই আমি যে একজন, এটা চিন্তা করে কিন্তু আমার একটু ভয় লাগে। আমি যখন কালকে যখন ও মাই গড 700 কোটি, এক নম্বর হচ্ছে বাংলাদেশে আসলে কয় কোটি আছে 700 কোটি থেকে, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আর আরেকটা ব্যাপার হচ্ছে তবু যেটা বললো, ডেফিনেটলি পজিটিভসও আছে নেগেটিভসও আছে। আর পজিটিভস আমাদের আসলে পজিটিভসগুলোতেই কনসেন্ট্রেট করে কিন্তু আগাতে হবে, বাট নেগেটিভস ঠিক বলবো না, কিছু ভয়ের কিছু ব্যাপার আছে। সেটা হচ্ছে যে ম্যান পাওয়ার কিন্তু আছে, ম্যান পাওয়ার আমাদের দেশে সবসময় অনেক আগে থেকেই ছিল। এই ম্যান পাওয়ার বলতে পারি একটা বিশাল বড় একটা পাওয়ার, আমাদের একটা অনেক বড় একটা স্ট্রেংথ আমাদের দেশে। এই যে রেমিটেন্স আসছে, সে অনেক কিছু মিলিয়ে, কিন্তু তারপরও যে সিস্টেমটা, একটা যে পলিটিক্যাল সিস্টেম আছে, ফাইন্যান্সিয়াল পলিসিস আছে, এগুলো সবকিছু কিন্তু ম্যান পাওয়ার মানে সাথেই, ওইটার সাথেই কিন্তু একটা সিস্টেমটাও কিন্তু তৈরি হতে হবে। আর আমার জাস্ট মনে হয় যে মানে এভাবে যদি পপুলেশন গ্রো করতে থাকে, আই জাস্ট হোপ যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা যেন ব্রেকডাউন না করে, মানে পপুলেশনের সাথে সাথে যেন আমাদের উন্নতি, সবকিছুই যেন বাড়তে থাকে। তার আগে দর্শকদেরকে মনে করিয়ে দিই যে ইউএনএফপিএ তাদের গ্লোবাল পার্টনার্সদের নিয়ে 700 কোটি অ্যাকশন যে একটা চমৎকার একটা ক্যাম্পেইনের আয়োজন করছে, তার একটা অংশ হিসেবে আমাদের আজকের এই আয়োজনে আপনিও আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনারা সমস্যার কথা বলতে পারেন, এতে কি সমস্যা হতে পারে, আপনি পার্সোনালি কি মনে করেন যে কি সমস্যা হতে পারে, অথবা আপনি কিভাবে এই 700 কোটির বিশ্বে একজন হয়ে, বাংলাদেশের একজন হয়ে আপনি কিভাবে দেশকে কি দিতে পারেন, সেই কথা আমাদের সাথে শেয়ার করতে পারেন 81593555 থেকে 59 পর্যন্ত এই নাম্বারগুলোতে। প্রিয় দর্শক, অলরেডি আমরা জেনে গেছি যে কে সেই লাকি বাচ্চাটা ছিল গতকাল, যার জন্ম হয়েছে। সে কিন্তু জানে না সে লাকি, বড় হয়ে জানবে এবং ওর জানতে আরো সময় লাগবে। বাট ঐশীকে আমাদের চারজনের পক্ষ থেকে, আরটিভির পক্ষ থেকে, পুরো দেশবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আমরা
জানাতেই পারি। আমরা মানে বড় হয়ে টিভি পর্দায় এসেছি এবং তার জন্মগ্রহণ হওয়ার সাথে সাথে ক্যামেরা তার কাছে চলে গেছে তাকে ঐশী না দেখবার ওর জন্য। নাম? ঐশী, হ্যাঁ নাম ঐশী। রাখা হয়েছে ঐশী। আচ্ছা, আমি আমার ইনফরমেশন অনুযায়ী এখানে যেটা আমি ইনফরমেশনটা আছে আমার কাছে সেটা হচ্ছে যে গত 12 বছরে পৃথিবীর জনসংখ্যা বেড়েছে 100 কোটি। 100 কোটি এক্স্যাক্টলি। 100 কোটি। এটা নিয়ে তোমাদের কি বলার আছে বাবু ভাই? আমার যেটা দেখেছি যে, তবে আমি আরেকটা ইনফরমেশনও পেয়েছি যেটা হচ্ছে কি আমাদের এর আগে এভারেজ বার্থ একজন মেয়ের ছিল 6 জন করে, এটা এখন 2.5। সো আমার জিনিসটা অনেক ডিক্রিজ করেছে। আচ্ছা, সো আমি যেটা মনে করি যে আর লাস্ট প্রায় 40 বছর কি 50 বছর ধরে 12-13 বছরের মধ্যে 100 কোটি করে হচ্ছে মানুষ। হ্যাঁ হ্যাঁ। সো আমি যেটা মনে করি যে দিস ইজ ভেরি পজিটিভ বিকজ বার্থ রেট কমে গেছে আমাদের। এই ক্ষেত্রে পজিটিভ। আমাদের জনসংখ্যা ইটস ট্রু যে এটা স্ট্রেংথ, বাট আমাদের দেখতে হবে যে কতটা ইফেক্টিভ তারা। আমাদের রুট লেভেল থেকে তাদেরকে গ্রো আপ করতে হবে, তাদের এডুকেশনের ব্যবস্থা করতে হবে এবং তাদের মধ্যে এডুকেশন নট দ্যাট যে তাদেরকে লেখাপড়া শেখানোটা, ইটস নট দ্য হোল এডুকেশন। এডুকেশন হচ্ছে তাদের চিন্তাগুলোকে সুন্দর করতে হবে, পজিটিভ করতে হবে, তাদেরকে দেশের জন্য যাতে কাজ করতে পারে এটা দেখতে হবে। এবং যারা আজকে আমরা আছি শহরের, তারাও যাতে নিজেদেরকে বিভিন্ন ডিফারেন্ট ক্রিয়েটিভ কাজে ইনভলভ করে, এটা বলা হয়। আচ্ছা, আমরা চারজন মিলে আরো অনেক কথা বলবো এবং আরো অনেক কিছু জানবো এবং দর্শকদের কাছ থেকে জানবো। তবে প্রিয় দর্শক, এই মুহূর্তে ইউএনএফপি এর বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আর্থার এখানে একটি ছোট্ট আমরা একটা ইন্টারভিউ দেখে আসবো এবং সেখানে তিনি আমাদের এই 700 কোটির বিষয়ে কথা বলেছেন এবং সম্ভাবনার কথা বলেছেন এবং বিভিন্ন কথা বলেছেন এবং তার কিছু উইশ রয়েছে। চলুন আমরা দেখে আসি। The world that we're living in is about to change in a way that we've never experienced before. Very soon, we are all living in a world of 7 billion people. Can you imagine 7 billion people that inhabit this world? And you know what? It's not the end. The world will continue to grow. The population of the world will continue to grow to even 9 billion. My goodness, the challenges that we're going to face with that kind of environment, where 7 billion people are vying for good jobs, want to have good food, want to make sure that children have good education and health care. What kind of world will that be? Actually, the challenge I pose to you, what will be that world? What world would you like to see? How do you see that for yourself? We need you. We need your ideas, because only your voices, the younger generation, it's what makes it so important. So please engage with us in a debate. Tell us your ideas, tell us your concerns, but tell us also some of the solutions that you have. What do you think this world should look like? What do we, as parents and older people, need to do for you to make this world a better place to live in? Because, as I said, this world is about to change in a way we've never experienced before, and it is your world. So you need to be engaged in this debate, and your voices is what really matters. So please engage with us in this debate. Let us know what you think. Thank you. চমৎকার দর্শক, এতক্ষণ দেখে আসলাম ইউএনএফপি বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আর্থার এখানে চমৎকার কিছু কথা এবং সেখানে অনেক কথা কিন্তু তিনি বললেন। এবং একটা বড় কথা যে আমার কাছে মনে হচ্ছে, এলিটা আমাকে জিজ্ঞেস করবো যে পৃথিবীর আয়তন কিন্তু বাড়ছে না, ওটার বাড়ার সম্ভাবনা নেই, কিন্তু মানে আমাদের কিন্তু মানুষ বেড়েই চলেছে। এটা মানে হয়তো পৃথিবীর চিন্তাটা মাথা অতটা না নিলেও বাংলাদেশের চিন্তাটা অবশ্যই আমাদের মাথায় নেই। কারণ আমরা হয়তো এখন ভাবছি যে বাংলাদেশের মানুষ বাড়লে কি আছে, কিন্তু বাড়লে কিন্তু আমরা যখন রাস্তায় নামবো তখন কিন্তু প্রবলেমটা আমাদেরও, আমরা কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু ফেস করছি। এক্ষেত্রে আমাদের কি করা? যেখানে মিস্টার আরকান এত সুন্দর করে বললো জিনিসটা যে দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাবাউট টু চেঞ্জ ইন এ ওয়ে উই হ্যাভ নেভার ইমাজিনড, এবং আমরা কি ওয়ার্ল্ড, আমরা কিরকম মানে কি টাইপের একটা পৃথিবী চাই আমরা, এটা হাউ ডু ইউ ওয়ান্ট টু সি ইট। তো আমি যেভাবে দেখতে চাই, আমি বলবো যে আমি তো পুরো ওয়ার্ল্ড হয়তো পুরো ওয়ার্ল্ড নিয়ে বলার হয়তো আমার ইয়েটা নাই, বাট আমি যদি আমার দেশ নিয়ে যদি বলি, তাহলে আমি বলবো যে আমার মনে হয় ডিসেন্ট্রালাইজেশনটা খুব বেশি দরকার আমাদের দেশে। সবকিছু যে আমাদের ক্যাপিটালের রাজধানীতে এসে যে সেন্টার করছে, এটা কিন্তু আমরা দেখে বুঝতে পারি প্রতিদিন যে আমাদের জায়গা কমে যাচ্ছে, আস্তে আস্তে মানুষ বাড়ছে। হ্যাঁ, তো যেটা আমার মনে হয় খুব সিম্পল, আমি জানি না এটা হয়তো মানে এতটা হয়তো সিম্পল না, আমি শিওর ইটস কমপ্লিকেটেড, যার জন্য এটা হচ্ছে না। ঢাকা ছাড়াও যদি আমরা চিটাগং, সিলেট, খুলনা, মানে আমাদের যে ঢাকার বাইরে যে জায়গাগুলো আছে
ওইসব জায়গাগুলোকেও যদি আমরা ওইভাবে ডেভেলপ করি, সো দ্যাট জব ফ্যাসিলিটিসের জন্য মানুষজন যেন না ভাবে যে আমার চাকরি পেতে হলে আমার ঢাকা যেতে হবে, আমার এডুকেশনের জন্য আমার ঢাকা যেতে হবে, বা আমি যদি একটু একটা ভালো একটা লাইফস্টাইল, একটা ডিসেন্ট একটা লাইফস্টাইল চাই, আমার ঢাকা যেতে হবে। এটা যেন মানুষজন ভাবে যে হ্যাঁ, ঢাকার বাইরেও আমি এটা করতে পারবো। এবং যার যার জায়গায় সবাই সমান হয়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, যেখানেই হোক না কেন। এক্স্যাক্টলি, আমার মনে হয় যারা অথরিটিস যারা আছে তারা যদি এরকম যদি কনসিডারেশন করে যে ঢাকার বাইরে আমরা আমাদের নিজের ডিস্ট্রিক্টকে বা আমাদের জেলা বা হোয়াট এভার আমাদের এরিয়াকে আমি কিভাবে ডেভেলপ করতে পারি, সো দ্যাট যারা থাকে তারা যেন বের হয়ে যেন না যায়। মানে এই জিনিসটা আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, হ্যাঁ, আমরা এই সেম কোশ্চেনটা তোমার কাছে করবো, বাট তার আগে একটা ফোন নিয়ে আসি। সাইম, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাফিজ বলছিলাম। জি নাফিজ, আপনি কোত্থেকে বলছেন? আমি বলছি ইউনাইটেড নেশনস ইউথ এন্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ থেকে। তো বেসিক্যালি আমি যে কথাগুলো বলা হচ্ছিল এটার সঙ্গে পুরোপুরি একমত, যে আসলে তবু যেমনটা বলছিলেন যে শুধুমাত্র জনসংখ্যার সমস্যা না, এটা একটা সম্ভাবনার দিকও রয়েছে। কারণ প্রত্যেকটা মানুষই তো যদি নিজেকে স্কিল করতে পারেন, তাহলে বাংলাদেশ হয়তো একসময় পৃথিবীর সেরা জাতিগুলোর একটা জাতি হতে পারে। তারপরেও আমার কাছে মনে হয় যে আসলে পরের প্রজন্মের, মানে তরুণ প্রজন্মের আসলে এই ব্যাপারে আরো সচেতন হওয়া উচিত, নিজেদের এবং অন্যদেরকে সচেতন করা উচিত। কারণ রাস্তায় বেরোলে তো আমরা আসলে দেখি একটা জায়গা থেকে যখন অন্য একটা জায়গায় যাবো তখন মানে 2 ঘন্টা লাগে, 3 ঘন্টা লাগে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে। তাই এই জনসংখ্যার যে সমস্যাটা সেটা কিন্তু সরাসরি আমরা বুঝতে পারছি যে পলিসি মেকার এবং সরকারকেও আসলে সচেতন হওয়া খুব জরুরি। দেখেন পানির সমস্যা আছে, ইলেকট্রিসিটির সমস্যা বাড়ছে, গ্যাসের সমস্যা বাড়ছে, এই ব্যাপারে আসলে সবারই করণীয় আছে। আচ্ছা নাফিজ, ঠিক কিছুক্ষণ আগে আমরা একটা প্যাকেজ দেখলাম, সেখানে মিস্টার আর্থার যেটা বললেন যে তরুণদের উদ্দেশ্যেই কিন্তু এটা উনি এই কোয়েশ্চেনটা উনি ছুড়ে দিয়েছেন, সেটা হচ্ছে যে আমরা এই জেনারেশনের মানুষরা কিভাবে ওয়ার্ল্ডটাকে দেখতে চাই। সেই কোয়েশ্চেনটা যদি আপনাকে করা হয়, আপনি কিভাবে দেখতে চান এই ওয়ার্ল্ডটাকে ইন ফিউচার? আসলে পৃথিবীতে খুব মানে সুন্দর পৃথিবী আমরা ডেফিনেটলি দেখতে চাই, এবং সেখানে সবকিছুর সমবন্টন যেমন আমরা দেখতে চাই, এবং সেটা সুষ্ঠু ব্যবস্থাপনা দেখতে চাই। এবং সেক্ষেত্রে আসলে সরকার এবং এই সংক্রান্ত পলিসি লেভেলে যারা কাজ করছেন তাদের যেমন সচেতন হওয়া দরকার, একই সঙ্গে আমরা জনগণ তাদেরও আসলে একটু সচেতনতা দরকার। এবং ওই যে বললাম প্রথমে যে কথাটা, প্রত্যেকটা মানুষ আসলে নিজেকে স্কিল করতে পারি কিনা, আমি আমার নিজের ব্রেইনটাকে আসলে ঘাটাতে পারছি কিনা, আমি আমার জীবনটাকে আরো সুন্দর করতে পারছি কিনা, আমি আমার পরিবারের জীবনটাকে আরো সুন্দর করতে পারছি কিনা, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং প্রত্যেকটা ইউজার এখন তো আসলে যেহেতু মানে আমাদের তথ্য প্রযুক্তি অনেক দূর এগিয়ে গিয়েছে, তরুণদের কিন্তু একেবারে যেমন এমনকি ইন্টারনেটেও তারা যেভাবে ক্যাম্পেইন করছেন, এই ক্যাম্পেইন গুলো অফলাইনে এবং অনলাইনে দুই দিকেই তাদের আরো বেশি অ্যাক্টিভ হওয়া উচিত, যাতে করে নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি সারা বিশ্বে তাদের মেসেজ গুলোকে আরো ছড়িয়ে দেওয়া যায়। মানে ইউথদের ভয়েস থেকে আসলে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল জায়গা থেকে আরো বেশি রেইজ করা দরকার। আপনাকে অনেক ধন্যবাদ নাফিজ। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আবার আচ্ছা তবু ভাইয়ের কাছে আমাদের সেম কোয়েশ্চেনটা ছিল। আচ্ছা, আমি ওনার কথা বলছি, অনেক সুন্দরভাবে বলেছেন উনি। আরেকটা জিনিস আমি যেটা খেয়াল করি যে আজকাল ফেসবুক ইন্টারনেটের থ্রুতে কিন্তু আমরা পিপলস ভিউ পাই। আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তারা আমি বলবো যে অনেক বেশি থটফুল, তারা অনেক বেশি বোঝে, বাট তাদের এই বোঝাটাকে আমাদের কাজে লাগাতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে ইয়াংদের কথাগুলোকে কিন্তু আমাদের অনেকেই হয়তো দাম দেয় না, বাট তাদের চিন্তা অনেক বেটার দেন প্রিভিয়াস জেনারেশন আই থিঙ্ক। এবং তাদের যে রাইট ওয়েতে যদি আমরা বুঝিয়ে দিই ব্যাপারটা, এক্স্যাক্টলি তারা কিন্তু বোঝে। আমি জানি এটা, আমি দেখেছি। সো আমার মনে হয় যে তাদের ভয়েস গুলাকে আরো বেশি সামনে আসা উচিত, এভরি সেক্টর, নট অনলি সেটা ফেসবুক না, ফেসবুক না, যে কোনো সেক্টরে। একদম 100% একটা খুবই ইটস ভেরি ভেরি ট্রু। আমাদের যে এখন আমি বলি বিকজ আমি আমাদের ডেইলি স্টারের যে ম্যাগাজিন আছে স্টার ক্যাম্পাস, এটা আমি স্টার ক্যাম্পাসের এডিটর, এবং যেটা হয় যে আই গেট টু সি a lot of মানে ইয়াং পিপল, যারা ইয়াং স্টুডেন্টস, যারা হাই স্কুল স্টুডেন্টস, ইউনিভার্সিটি স্টুডেন্টস, তারা কিন্তু অনেক কিছু লিখে, অনেক কিছু ওরা লিখে পাঠায় আমাকে অনেক টপিকস নিয়ে। আমরা সবসময় চিন্তা করি কি মিউজিক, মুভিজ এগুলো নিয়ে খালি লিমিটেড থাকে, তা কিন্তু না। ওরা ওদের আমাদের দেশের যে পলিসিসগুলো ওগুলো নিয়ে কিছু জিনিস মানে অল্টারনেটিভ কিছু ডিসিশন মানে অল্টারনেটিভ কিছু মেথডস দিচ্ছে। আমাদের রাস্তাঘাটে যে এখন যে প্রবলেম, যে ট্রাফিকের প্রবলেম, পপুলেশন গ্রোথের প্রবলেম, আমাদের যে ফুড প্রবলেম, যা প্রবলেমসগুলো খুব সুন্দর সুন্দর, কিন্তু আমিও কিন্তু দেখি যে নট অনলি আমাদের সোশ্যাল নেটওয়ার্কসেও না, যারা এমনি আছে বাইরে, যারা লিখে যখন পাঠায়, ওটা দেখি যে দের মার্ভেলাস। আমরা যদি একটা প্ল্যাটফর্ম হতে পারে অন্য দেশের মতো আমাদের দেশেও, যে টু চ্যানেল দের আইডিয়াজ টু দি অথরিটিজ, চিন্তা ভাবনাগুলো যদি চ্যানেল করে যদি আমরা একটু স্প্রেড করতে পারি, আই এম শিওর ইট উড বি আ
ওয়ান্ডারফুল আইডিয়া তপু যেটা বললো। আমরা এই তোমাদের কাছ থেকে আরো আইডিয়া যাব যে ইয়াং জেনারেশনের মেধাটাকে, তাদের থট গুলোকে আমরা কিভাবে ভবিষ্যতে কাজে লাগাতে পারি। তার আগে একটা ফোন নিয়ে আসি। 700 কোটি এই বিশ্বের আরেকজন আমাদের এই সাথে এই মুহূর্তে ফোনে রয়েছে। হ্যালো, হ্যালো। কে বলছেন? হ্যালো জি, আমি আসমা, আমি শান্তিনগর থেকে। জি বলুন। জি, 700 কোটি আমি বিশ্বে আসলে আপনাদের চেয়ে বয়স অনেক বড়, কিন্তু আমার একটা বিষয় আপনাদের কথা থেকে যেটা আসছে সেটা হলো যে হ্যাঁ, আপনারা যাদেরকে নিয়ে ভাবছেন তারা কি বাংলাদেশের সকলকে রিপ্রেজেন্ট করছে? এক নাম্বার। দ্বিতীয়ত হলো যে আপনারা যে এখানে তপুকে দেখতে পাচ্ছি, তপু ইজ ভেরি ফেমাস, নৌশিন ইজ সেলিব্রিটি, স্যাম ইজ সেলিব্রিটি, এবং একই সাথে এলিটা। আপনারা কি মিডিয়ার থ্রুতে কোনো রকম করতে পারেন না, যেখানে আমাদের গ্রামীণ সমাজে যারা আছে, যারা এখনো তাদের এই সম্পর্কে জানে না, তাদের রাইট সম্পর্কে জানে না, তাদের অধিকার সম্পর্কে তারা ভালোভাবে বুঝতে পারে না, স্পেশালি যারা এই পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে কন্ট্রিবিউট করে, অর্থাৎ এই আপনাদের মতো জেনারেশনের ছেলেমেয়েরাই কিন্তু সন্তান জন্ম দিচ্ছে। এখন তারা অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, তারা জানে না যে কখন তাদের বিয়ে হতে হবে, তা এবং বিয়ে হওয়ার সাথে সাথে তাকে বাচ্চা নিতে হচ্ছে। এই যে তথ্যগুলা আপনারা কিভাবে পৌঁছে দিবেন সমাজের এমন মানুষের কাছে যারা এখনো তথ্য পাওয়ার মতো সেই সুযোগটা পায় না? এটা আপনাদের কাছে একটা প্রশ্ন। আপনাকে অনেক ধন্যবাদ আসমা আপু। এবং এই কোশ্চেনে কথা বলেছেন। আমরা উত্তর দেব। আমার মনে হয় কোশ্চেনটা আমাদের ঘুরে ফিরে আসবে সবার কাছে, সবারই যার যার দায়িত্ব জায়গা। এক্স্যাক্টলি, বাট তার আগে আমরা আরেকটা প্যাকেজ দেখে আসবো। এবং আসমা আপু, আপনাকে আবারও একটা স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি চমৎকার কোয়েশ্চেনের জন্য। এক্স্যাক্টলি তো ভাই, আমরা প্যাকেজটা দেখে আসি। প্যাকেজটা প্রিয় দর্শক, আমরা একটা প্যাকেজ দেখবো। প্যাকেজটা দেখে আসার পর আমরা আবারও এই বিষয় নিয়ে কথা বলবো। একটা জিনিস কি তোমরা নোটিস করেছো যে এই 700 কোটি জনসংখ্যার ভেতরে এখানে বলা হয়েছে 66%, মানে 66% হচ্ছে মহিলা, এক্স্যাক্টলি, এন্ড 80% নারী এবং শিশুর কথা বলা হয়েছে, এক্স্যাক্টলি। সো সেক্ষেত্রে মানে তোমাদের ইয়েটা কি, তোমরা এখন সেই বিষয়ে আলোচনা করবে নাকি আসমাপুর কোয়েশ্চেনটা আমি বলতে যাচ্ছি। উনি যেটা বোঝাতে চেয়েছেন যে আমরা না হয় আমাদেরকে যারা চিনে, আই থিঙ্ক বাংলাদেশের 2 to 3% লোক আমাদেরকে চিনে, আমার যেটা মনে হয়, আমাদেরকে অ্যাকসেপ্ট করে ওইভাবে। কিন্তু মোস্ট অফ দ্য পিপল কিন্তু আমাদের গ্রামের লোকজন, যেখানে প্রবলেমগুলো অনেক বেশি। সো উনি যেটা বলতে চেয়েছেন তাদের কাছে কিভাবে পৌঁছাবে। সো আমার যেটা মনে হয় যে তাদের মধ্য থেকে যারা এই প্রবলেমগুলো ফেস করছে তাদের থেকে একজন রিপ্রেজেন্টেটিভ যদি বলে জিনিসগুলো, যার অ্যাকসেপ্টেন্স আছে একটা স্পেসিফিক জায়গায়, তাহলে আমার মনে হয় যে এটা আরো বেশি এফেক্টিভ হবে। এবং এই কাজটা মনে হয় আমার মনে হয় করতে পারবে এখন ইয়াংরাই, কারণ এটা ফিল্ড ওয়ার্কের ব্যাপার রয়েছে, ফিল্ডে নেমে আসতে হবে, কারণ গ্রামে বা সব জায়গায় ছড়িয়ে দিতে কথা। কিন্তু আমার কিন্তু মানে আপনি যে বললেন যে 2 or 3%, আমার মনে হয় এই 2-3% দিয়ে যদি আমি শুরু করি, কারণ আমরা প্রত্যেকে নওশিন আমি একটা শো করি, আপনি গান করেন, সাংবাদিকতা, গান অনেক কিছু করছে, তো প্রত্যেক আমার কাছে মনে হয় যে ফার্স্ট ইন্টারন্যাশনাল আগে জাতীয়, তার আগে যেটাই বলেন সামাজিক, পারিবারিক, তারা কিন্তু আমরা সবাই পার্সন যার যার জায়গা থেকে যদি প্রত্যেকে যার যায়, আমরা যদি আমার শো এর মাধ্যমে কিছু তুলে ধরি, আপনি আপনার গানের মাধ্যমে যদি কিছু সোশ্যাল অ্যাওয়ারনেস তুলে ধরেন। আসলে আমি বলি, আসমা আপু যেটা বলছে ইটস ফ্যান্টাস্টিক একটা কথা যেটা বলেন। এক নম্বর হচ্ছে আমাদের যে একটা পপুলেশনের বিশাল বড় একটা সেকশন হচ্ছে গ্রামে থাকে, এবং আমি জানি না এটা আমরা ভাবি, এটা আমাদের একটা ধারণা যে শহরের তুলনায় গ্রামের যারা আছেন তারা অ্যাওয়্যার, ওনাদের মধ্যে অ্যাওয়ারনেস একটু কম। আমি মানলাম জিনিসটা। আমি নিজে কয়েকটা কাজে আমি গিয়েছিলাম গাইবান্ধার কিছু চরে, কয়েকটা চরে, ওখানে ওদের মেডিকেল ফ্যাসিলিটিস, তারপর ওখানে ওনাদের যে অনেক কিছুই ফ্যামিলি প্ল্যানিং নিয়ে আমি কিছুটা এক্সপিরিয়েন্স করেছি। ওটা তো আছে, ওটা আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। আমি যদি অ্যাকসেপ্ট করতে পারছি না,
সেটা হচ্ছে একই এই চিন্তা ভাবনা আমার পাশের বাসার যে আন্টিটা বা Exactly, same thing I was thinking. আমার ইউনিভার্সিটিতে যেই মেয়েটা পড়ছে বা পড়তো বা আমার সাথে যে কাজ করছে সে কেমনি এগুলো ভাবে। যেমন এখন পপুলেশন যে গ্রোথটা হচ্ছে যেটা আমাদের দেশে মানে জায়গা কমে যাচ্ছে, মানুষ বাড়ছে। এখন আমি যদি বলি যে একটা ফ্যামিলিতে একটা বাচ্চা, মানে ছেলে হোক মেয়ে হোক যথেষ্ট, যেটা তো অনেক পুরনো একটা কথা। হ্যাঁ, এখন যেটা আমি এটাও শুনেছি অনেক এডুকেটেড কিছু ভালো সো-কল্ড ভালো কিছু ফ্যামিলিজ এর মহিলারা যেটা বলেন যে আমাদের টাকা পয়সা আছে, আমরা এফোর্ড করতে পারছি, আমরা একটা কেন আমরা চাইলে 3টা 4টা বাচ্চা 5টা বাচ্চা আমরা মানুষ করতে পারছি ভালো করে। তো ওই ব্যাপারটা যদি আমাদেরকে দিয়ে, তো আমার কথা হচ্ছে যে চিন্তা ভাব মানে ওই ইট টেকস, ইটস লাইক একটা মানুষের ওপিনিয়ন বা চিন্তা ভাবনা চেঞ্জ করাটা ইজ লাইক মুভিং মাউন্টেন্স। একটা মাউন্টেন যেভাবে মুভ করা যায় না, অনেক বছর সময় লাগে। সময় লাগে, বাট যেটা মানে যেটা উনি বলছেন যে এটা কোনো না কোনো ভাবে আমাদেরকে আমাদের কাজের থ্রু দিয়ে বা যারা আছে আমরা ইয়াং পিপল কাজের থ্রু দিয়ে মানে অ্যাওয়ারনেসটা কিন্তু বিল্ড আপ করতে হবে। আমার মনে হয় এডুকেটেড যারা আছে তাদের মধ্যেই অনেক অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে। গ্রামের মানুষ তো আমি বাদিয়ে দিলাম, নিজে হলাম পাশের জনকে ছড়িয়ে দিলাম, এভাবে কিন্তু আস্তে ছড়িয়ে যাবে। এখানে তপু ভাই তুমি কি বলতে চাও যেটা বলে যে এডুকেটেড মানুষদেরকে আমাদেরকে মোটিভেট করতে হবে? এক্স্যাক্টলি, আমার যেটা মনে হয় যে যারা এডুকেটেড তাদের আর কি দায়িত্বটা বেশি, কারণ তারা বোঝে বেশি এবং তাদের থ্রুতে অন্যরা শিখবে, এটাই নিয়ম। কিন্তু আরেকটা যেটা হচ্ছে যে আমাদের এই কথাগুলো আমার মনে হয় না আজকে আমরা ফার্স্ট বলছি, এই কথাগুলো কিন্তু অনেক দিন ধরে বলা হচ্ছে, বিভিন্ন পত্র-পত্রিকাতে লেখালেখি হচ্ছে, ইটস অল অ্যাবাউট মানে ভিতরে কিন্তু অনুভব মানে করতে হবে, রিয়েলাইজেশনটা আসতে হবে, আদারওয়াইজ এটা কোনোদিনও হবে না। আমরা আজকে বলে যাবো, কালকে আরেকজন বলবে, তারপরে ভুলে যাবে, বাট এরকম করে হবে না। আমাদের দেশপ্রেম বাড়াতে হবে, আমাদের রিয়েলাইজেশন বাড়াতে হবে, আমাদের মানুষের প্রতি ভালোবাসা বাড়াতে হবে, সোশ্যাল প্রেসার কমাতে হবে, সোশ্যাল প্রেসার অনেক কমাতে হবে। আরেকটা ব্যাপার, স্টুডেন্টকে বোঝাতে হলে কিন্তু টিচারও ভালো হতে হয়। সো আমি যে বোঝাবে তার বোঝানোর স্টাইলটা কিন্তু মানে প্র্যাকটিক্যাল ওয়েতে বোঝাতে, আমি যদি থিওরিটিক্যাল এই ব্যাপার-স্যাপার নিয়ে বুঝাই, গ্রামের মানুষ অ্যাট লিস্ট বুঝবে না। এটা কিন্তু আসমা আপা একটা পয়েন্ট খুব ভালো বলেছেন। আমি বলবো যে স্টুডেন্টসরা জানে না কোন বয়সে বা ইয়াং পিপলের জানে না কোন বয়সে বিয়ে করাটা আসলে উচিত। বিয়ে করার পরে দেখা যাচ্ছে যে ন্যাচারাল বাচ্চা হয়ে যাচ্ছে, একটা ফ্যামিলি বিল্ড হচ্ছে। তো এটা কিন্তু আমার মনে হয় যে একটা ইউনিভার্সিটিতে যে পড়ছে একটা মেয়ে, এগুলো কিন্তু সব সোশ্যাল প্রেসার, আর কিছু না। গ্রাজুয়েশন হয়ে গেছে বা থার্ড ইয়ারের পরে টাইম হয়েছে বিয়ে করা, দিস ইজ অল। এটা অনেক আগে চিন্তা ভাবনা। এখন উই হ্যাভ সো মাচ টু ডু, আমাদের এখন অনেক স্কোপ আছে, এখন আমাদের অনেক অপশনস আছে। বিয়ে ইজ নট দি অনলি অপশন, আমি এটা বলবো। আসমা, এবং আমরা মনে হয় যখন বাসায় থাকি তখন ক্যারিয়ার চিন্তা করি, এবং রাস্তায় বের হলে যে জ্যামটা হয় আমরা চিন্তা করি না যে জ্যামের আমরা কিন্তু একটা অংশ, এবং আমরা কিন্তু চাইলে কিন্তু সেটা থেকে একটু হলেও করতে পারি। এক্স্যাক্টলি, যত জনসংখ্যা বাড়বে তত গাড়ি ঘোড়া বাড়বে, ততই কিন্তু ঝামেলাটা বাড়বে, তত নগরায়নের সমস্যা হবে, অনেক প্রবলেম একসাথে। প্রিয় দর্শক, আমি জানি আপনি ওয়েট করছেন, আপনি 700 কোটি বিশ্বের একজন হয়ে আমাদের সাথে অনুভূতি শেয়ার করার জন্য। ফিরে আসবো ছোট্ট একটা ব্রেকের পরে এই অনুষ্ঠানে, সে পর্যন্ত থাকুন আর টিভির সাথেই। আজ বাংলারি জলে বাংলার হাওয়াতে বাংলাদেশি এসো আজ পদ্ম ফোটাতে, আজ বাংলারি জলে বাংলার হাওয়াতে বাংলাদেশি এসো আজ পদ্ম ফোটাতে। চমৎকার। আমি 700 কোটির বিশ্বে একজন, এটা আজকে আমার কথা, এটা আজকে আমাদের স্লোগান, এবং এটা আজকে আমাদের প্রোগ্রামের নামও। আর এই প্রোগ্রামে তুমি যদি শেয়ার করতে চাও তোমার অনুভূতি 700 কোটির বিশ্বে একজন হয়ে, তাহলে আমাদেরকে ফোন করতে পারো 81593555 থেকে 59 পর্যন্ত এই নাম্বারগুলোতে। অলরেডি একজন দর্শক ফোনে ওয়েট করছে, আমরা ফোনটা নিয়ে আসি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমি সুলতানা কানিস ফাতিমা বলছি। আমি ইনস্টিটিউট অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট ব্র্যাক ইউনিভার্সিটিতে আছি। তো আমি এখানে প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, স্পেশালি RTV এবং UNFPA কে, যে এই জাতীয় একটা ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রামকে আয়োজন করবার জন্য। আমি যেহেতু একাডেমিক গ্রুপে আছি মাস্টার্স ইন এডুকেশনে, অ্যাজ এ ফ্যাকাল্টি মেম্বার হিসেবে আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশের জনসংখ্যা যেহেতু বৃদ্ধি পেয়েছে এতটা পরিমাণ, এবং সারা বিশ্বে
700 কোটি জনসংখ্যা হয়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের দেশের জনসংখ্যাকে আমাদের মতন করে ভাবতে হবে, ডেভেলপমেন্টটা আমাদের মতন করে করতে হবে, যেহেতু রিসোর্সেস লিমিটেড এবং এছাড়াও আমাদের যার যে যতটুকু অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটিটাকেই আরো ভ্যালু করা। স্পেশালি আমি ইয়াং জেনারেশনকে বেশি ফোকাস করতে চাই, যেহেতু তারা আসলে লিডিং পর্যায়ে যাবে পরবর্তীতে, তাই না? সো সেই ক্ষেত্রে আমি মনে করি যে তাদেরকে যেন আরো বেশি স্কিলফুল করা হয়। বিশেষ করে আপনারা যখন আলোচনা করছিলেন আমরা শুনছিলাম যে আমাদের দেশের বেশিরভাগ লোকরাই কিন্তু গ্রামের দিকে আছে, তাই না? কিন্তু তাদের যে নিডটা কোন জায়গাটায় করলে আসলে তাদের জন্য আরো ডেভেলপমেন্টটা আসবে, হয়তো এক্সাম্পল হিসেবে বলতে পারি যে স্কিল ডেভেলপমেন্টটা, তাই না? তাদেরকে এটা যদি আরো বেশি আগ্রহ করা হয়, ফোকাস করা হয়, সেই ক্ষেত্রে আমরা হয়তো অনেকটা হয়তো এইরকম একটা সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারি, বা আমরা তো কাউকে ফেলে দিতে পারছি না, তাই না? সবাই আমাদের কাছের, সবাই আমাদের আপন, তাই না? উপরের দিকে তাকালে যেমন নিচের মানুষদেরকে ছোট মনে হয়, সেটা যেন আমরা না করি। আর স্পেশালি আরেকটা জিনিস যে আমাদের যে মাইন্ডসেট, এই মাইন্ডসেটটাকে আসলে চেঞ্জ করা, এবং আমাদের চেঞ্জ আনতে হবে বিহেভিয়ার এবং অ্যাটিটিউডে। এইগুলোকে আনলে পরে আমার মনে হয় খারাপ হবে না, মানে বিশ্বের জনসংখ্যাকে এদেরকে আমরা হিউম্যান ক্যাপিটাল হিসেবে ধরতে পারি। আরেকটা জিনিস হয়তো হতে পারে যে অ্যাডাপ্টেশন, তাই না? অ্যাডাপ্টেশন বা অ্যাডাপটিভ অ্যাটিটিউডটাকে যদি আমরা আরো ডেভেলপ করাতে পারি এবং ইয়াং জেনারেশনদেরকে ইনভলভ করে বিভিন্ন রকম ডেভেলপমেন্ট প্রোগ্রাম যদি আমরা আয়োজন করতে পারি, যেহেতু আপনারা সেলিব্রিটিরা আছেন, এবং আপনাদের সহযোগিতায় যদি আরো এডুকেশনের মাধ্যমে, যেহেতু আমি এডুকেশনিস্ট একজন, তো এই এডুকেশনের মাধ্যমে আমরা তাদেরকে আরো এডুকেটেড করে যে হোয়াট মাইট হ্যাপেন ইন ফিউচার, এই ধরনের জিনিসগুলোকে আমরা আরো হাইলাইট করতে পারি এই রকম RTV বা আরো অন্যান্য চ্যানেলের মাধ্যমে। আপনাকে অনেক ধন্যবাদ আপু, থ্যাংক ইউ সো মাচ। অনেকগুলো কথা কিন্তু একে পেলাম। একটা কথা বেশ আমার ভালো লেগেছে যে আমরা কিন্তু কাউকে ফেলে দিতে পারবো না। তো আমরা যেন সবাই যেন যার যার লাইফে যার যার লাইফটাকে এবং যার যার ক্যারিয়ার বলেন যাই বলেন সবকিছুতে যেন নিজেকে ভ্যালুয়েবল করতে পারে, সেটা পৃথিবীর কাছে সেটা বাংলাদেশের কাছে হোক, সেটা কিন্তু দেখা উচিত। মানে আপনি অ্যাজ এ সিঙ্গার হয়তো বা পপুলারিটি অনেক কিছু না, আপনার হয়তো বা যেহেতু একটা ক্যারিয়ার প্লাস হচ্ছে আপনার একটা বড় কিছু সুযোগ রয়েছে আপনি এখানে নিজেকে প্রকাশ করার। প্রত্যেকে যদি যার ক্যারিয়ারের চিন্তা করো প্লাস হচ্ছে যে সেটাকে মানে দেশের জন্য কিছু দেবার একটু চিন্তা করি, যার যার জায়গা থেকে ছোট্ট কিছু। আর একটা আমরা ছোট চিন্তা করি, আমরা বেশি বড় চিন্তা না করি, আমরা আমার পাশের জনকে মানুষকে যদি এয়ার করি, এটা কিন্তু বিশাল জিনিস। তো এগুলোকে আমাদের ভ্যালু দিতে হবে। ছোট ছোট কাজ কিন্তু অনেক বড় হয়ে ছোটবেলায় পড়েছি যে 3 গোয়েন্দাতে পড়েছিলাম যে ভূত থেকে ভূতে, মানে 5 থেকে 25, 25 থেকে 125 এভাবে কিন্তু ছড়িয়ে দিলে একটা ইনফরমেশন আস্তে আস্তে চলে আসে। এটা অনেক বড়, কিন্তু এটা অনেকে মানে সিম্পল হিসেবে দেখতে পারে, বাট আমি আমার পাশের জনকে বলাটা বিশাল ব্যাপার, সে তার পাশের জনকে বলবে। সো ইটস এ বিগ থিং। আরেকটা জিনিস উনি বলেছেন যেটা হচ্ছে বিহেভিয়ারের কথা। আমাদের বিহেভিয়ার অ্যাটিটিউড আরো বিনয়ী হতে হবে, অনেক মাইন্ডসেটের কথা বলেছেন। সো এগুলা আমার মনে হয়, কারণ আমরা যখন বাইরে যাই তখন দেখি তারা কতটা একজন আরেকজনের প্রতি অনেক বিনয়ী থাকে, তাদের অ্যাটিটিউড এত সুন্দর। এবং আমি চাই যে আমাদের দেশের মানুষও যখন বাইরে যাবে এরকম ভাবে বিহেভ করবে, যাতে আমাদের কোনো বাজেভাবে মানুষ না দেখে। আর বাইরে থেকে যখন মানুষ আমাদের দেশে আসবে তখনও যেন আমাদের সম্পর্কে বলতে পারে যে দে আর ভেরি কাম পিপল, অনেক নাইস পিপল। এবং যারা দেশের বাইরে থেকে শিখে এসেছে সেটা যদি বাংলাদেশে সেটা অ্যাপ্লাই করে, না বাংলাদেশের মানুষ কিন্তু, আমি বলবো না যে তারা বিনয়ী না, বাট আমি মনে করি যে এই জিনিসটার আরো মানে প্র্যাকটিসের দরকার আছে। উনি বলেছেন কানিস ফাতেমা আপা, উনি দুইটা জিনিস বলেছেন যেটা কিন্তু আমার খুব মজা লেগেছে। একটা হচ্ছে যে আমাদেরকে বিহেভিয়ার আমাদের একটু চেঞ্জ আনতে হবে, তার সাথে আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে। এই দুটো জিনিস কিন্তু আমরা পারি না বলবো না, পারতে হবে, বাট খুবই কন্ট্রাডিক্টরি অ্যাট দ্য সেম টাইম। এটা এই দুটাকে চ্যাম্পিয়ন করা কিন্তু একটু ডিফিকাল্ট। এখন আমি যদি বিহেভিয়ারটা কিন্তু করা উচিত, শি ইজ অ্যাবসলিউটলি রাইট। আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে, মানে কি? মানে হচ্ছে আমাদেরকে নতুন যে আইডিয়াস, নতুন যে ইনোভেশনস, যে আমাদের যে ইয়াং যারা আছে তাদের যে ভালো জিনিসগুলো, ওগুলো হয়তো একটু ডিফারেন্ট, হয়তো ট্রেডিশনাল না, হয়তো কনভেনশনাল না, বাট ওদের আইডিয়াসগুলোকে নিয়ে ওগুলোর উপর কাজ করা, এটা হচ্ছে এক রকমের অ্যাডাপ্ট করা। আর বিহেভিয়ারটাকে মানে আরেকটু পোলাইট হওয়া। আমাদের কালচার কি বলে, আমাদের ট্রেডিশনস কি বলে, যে সবকিছু ধৈর্য ধরে
ইয়ে করা বা অ্যাটাক না করা, ভায়োলেন্ট না হয়ে যাওয়া, এটা আমাদের কালচার বলে, বাট আমরা এটা সবসময় ফলো করি না। তো তার জন্য আমি বলছি দুইটাই কন্ট্রাডিক্টরি, বাট এই দুইটা যদি আমরা ভালো মতন যদি ফলো করতে পারি তাহলে ডেফিনেটলি হ্যাঁ, ওয়াই নট। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন আছে যেটা আমরা সেকেন্ড প্যাকেজে দেখেছিলাম, সেখান থেকে আমি তোমাদের দুজনের কাছে করব, সাইমের কাছে করব, বাট তার আগে একটা দর্শক ফোন ওয়েট করছে, ফোনে নিয়ে আসি। হ্যালো। হ্যালো, নওশিন আপু। জি, নওশিন আপু বলছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কে বলছেন? আমি ডক্টর মঈন বলছিলাম। জি ভাইয়া, মোবাইলের থেকে। জি বলুন। আসলে আমি একটা মেসেজ দিতে যাচ্ছি, আমার যারা এডুকেটেড পিপল তাদের আসলে ফ্যামিলি প্ল্যানিংটা খুব একটা মানে মেইনটেইন করা ঠিক হবে না। মানে আমাদের জেনেটিক্স বলে একটা সাবজেক্ট আছে, সেখানে মানে আমরা রেগুলার পড়াশোনা করি যে এখানে ফাদার এন্ড মাদার যদি এডুকেটেড হয় তাদের ডিসেন্টটা ডেফিনেটলি এডুকেটেড হবে। আচ্ছা, তো আমরা যারা মানে এডুকেটেড পিপল আছি তাদের ফ্যামিলি প্ল্যানিংটা করলে লো সোশিওইকোনমিক কন্ডিশন যাদের বেশি, যারা লো সোশিওইকোনমিক কন্ডিশন আমাদের সোসাইটিতে, তাদের কিন্তু মানে কথাটা আমি ঠিক কিভাবে বোঝাতে পারছি না। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আপনার আমি কাছে আমার বুঝতে একটা পেরেছি। কোয়েশ্চেন, ডক্টর মঈন আপনার কাছে আমার একটা কোয়েশ্চেন, এডুকেটেড পিপল বলতে আপনার সংজ্ঞাটা কি? আচ্ছা, ফোনটা লাইনটা কেটে গেছে। উনি যেটা বলছিলেন যে এডুকেটেড বাবা মার সন্তানেরাও, না, উনি যেটা বলছেন যে আমাদের যারা শহরে যারা এডুকেটেড আছে তাদের বেশি সন্তান হলে জিনিসটা পজিটিভ। ওকে, পজিটিভ। হ্যাঁ, কিন্তু কি সব ক্ষেত্রে না, বাট আই থিংক উনি যেটা মিন করছে সেটা হচ্ছে যে যারা এডুকেটেড, যারা একটা প্রপার একটা এনভায়রনমেন্টে যারা জন্ম নিচ্ছে, যারা গ্রো করছে, তাদের সংখ্যা যদি কমে যায়, যেটা উনি বলতে যাচ্ছে, তারা যদি ফ্যামিলি প্ল্যানিং করে তাদের সংখ্যা যদি কমে যায় তাহলে তো ঝামেলা। কারণ এদিকে যারা নট এডুকেটেড বা যাদের অ্যাওয়ারনেস নাই তারা কিন্তু ফ্যামিলি প্ল্যানিং করছে না, বা ধরেন তাদের হয়তো আরো কি বলবো ইন্টেলিজেন্ট ছেলে মেয়ে বাড়ছে, মানে কিন্তু বলতে এডুকেটেডরা educated যদি কমিয়ে ফেলে তাহলে আই থিংক দ্যাটস হোয়াট, খুব কমপ্লিকেটেড একটা ইয়ে। মানে তারা এখানে একটা কথা বলা যেতে পারে, যেটা হচ্ছে কি আমার যদি এখনো না ভবিষ্যতে 5টা বাচ্চা থাকে, আমি কি সবার প্রতি সেম ফোকাস দিতে পারবো? তাদেরকে কি সেম ভাবে গ্রো করাতে পারবো? এক নম্বর। আর যদি একজন থাকে তাহলে আমি মনে হয় যে তার প্রতি বেশি ফোকাস থাকবে, তাকে আরো বেশি এডুকেটেড করতে পারবো। আরেকটা হচ্ছে যেহেতু আমরা বলছি যে আমাদের থ্রুতে মেসেজগুলো ছড়াবো, সো আমরা যদি 4-5-6টা বাচ্চা নিয়ে বসে থাকি তাহলে যারা আমাদের কাছ থেকে শিখবে তারা কি শিখবে? ওনার যে পয়েন্টটা আমি বুঝতে পেরেছি, বাট এটা কিন্তু পয়েন্ট আছে, তার কথা ফেলে দেওয়ার মতো না। কিন্তু আমি শিওর আছে। আপনি একজন ডক্টর, ডেফিনেটলি আপনি যে জেনেটিক্সের যে ব্যাপারটা বলছেন যে এটা জেনেটিক্যালি দেখা যায় যে একটা ভালো এনভায়রনমেন্টে যে বাবা মা যদি একজন একটা এডুকেটেড এনভায়রনমেন্ট থেকে আসে তাহলে ডেফিনেটলি তার বাচ্চারাও একটা অটোমেটিক্যালি একটা ভালো, মানে এটা জেনেটিক্যালি জিনিসটা হয়। বাট আমার মনে হয় যে এনভায়রনমেন্ট বলেও একটা ব্যাপার আছে। আমি যদি রাস্তা থেকে যদি আমরা যদি এটা করি যে সবাই প্রত্যেকটা ফ্যামিলি, আমাদের কত বাচ্চা কাচ্চা আছে ঘোরাঘুরি করছে, নিউবর্ন বেবিজ যদি আমরা নিয়ে যদি প্রত্যেকটা ফ্যামিলি যদি অ্যাডপ্ট করতে পারি বা পালতে পারি বা হেল্প করতে পারি, আমার মনে হয় একটা ভালো এনভায়রনমেন্টে ওরা যেন বড় হতে পারে, ওরকম একটা প্রভিশন ক্রিয়েট করতে পারি, আমার মনে হয় 50% অফ দ্য প্রবলেম উইল বি সলভড। গুড পয়েন্ট বলছে। 50% অফ দ্য প্রবলেম উইল বি সলভড। এক্স্যাক্টলি। আচ্ছা, আমাদের নিজেদের কথা শুনলাম, আমরা কথাগুলো আরো শেয়ার করবো, তবে তার আগে আমরা একটা প্যাকেজ তৈরি করা হয়েছে আমাদের, যেখানে রয়েছে আমাদের দেশের বিভিন্ন পেশাজীবী এবং শিক্ষক ছাত্রদের বিভিন্ন অভিমত এই 700 কোটির বিষয়ে একজন হয়ে, এবং তাদের মতামতগুলো আমরা এবারে দেখব। পৃথিবীতে 700 কোটি জনসংখ্যা এই অক্টোবরে হচ্ছে, এটা সবার জানা দরকার। সো এটা বিভিন্ন ক্যাম্পিংয়ের মাধ্যমে বা সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে জানানো যায়, এবং মিডিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর মাধ্যমে। এবং এ ব্যাপারে আমাদের প্রত্যেককে তার যার অবস্থান থেকে সচেতন হতে হবে। আমরা যদি একে অপরকে জানাই, আমার বন্ধু সার্কেলের মাধ্যমে, আমার আত্মীয় স্বজনের মাধ্যমে বা আমার ফ্যামিলির মাধ্যমে যদি জানাই, তাহলে সবাই আশা করি জানতে পারবে। বিশ্বের জনসংখ্যা এমন একটা জায়গায় দাঁড়াচ্ছে, সেখানে সত্যিকার একটা সময় আমরা এসেছে যখন আমাদেরকে ভাবতে হবে যে আমরা আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে কোথায় রেখে যাব। আমার তরুণ সমাজের প্রতি যে মেসেজটি থাকছে সেটা হচ্ছে, আমি তরুণ সমাজকে বলবো যে আপনারা সঠিকভাবে এই যুগোপযোগী এই যুগের সাথে নিজেদের তাল মিলিয়ে আপনারা নিজেদেরকে প্রস্তুত করে তুলুন। আমরা এই বিশাল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারি, সেটা হচ্ছে শিক্ষার মাধ্যমে। এবং এই ব্যাপারে আমাদের তরুণ সমাজ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাদেরকে অবশ্যই তাদের অবস্থান সম্পর্কে সচেতন থাকতে হবে।
আচ্ছা, আমরা দেখলাম যে এখানে স্টুডেন্টস, টিচার্স কিংবা মানে নর্মাল পিপল কিভাবে তারা এই জিনিসটাকে এক্সপ্লেন করেছে, কিভাবে জিনিসটাকে বলেছে। আমার একটা কথা হচ্ছে যে এডুকেশনের কথা বলা হয়েছে যে এডুকেটেড হতে হবে। এডুকেশনের একমাত্র এডুকেশনই হচ্ছে মূল হাতিয়ার, যেটা থেকে আমরা অ্যাওয়্যার হতে পারবো, যেটা থেকে আমরা এই প্রবলেমটা সলিউশনে যেতে পারবো। তুমি কিংবা তপু ভাই, তোমরা কি মনে করো, আসলে কি তাই? এনাফ এডুকেটেড পারসন কি পাচ্ছে? একটু বলি, সেটা হচ্ছে আমরা যখন মুভি দেখেছি, 3 ইডিয়টস মুভি দেখে অনেক নাচানাচি করেছি, অনেক লাফিয়েছি, সেটা নিয়ে অনেক কথা হয়েছে যে হ্যাঁ এডুকেশনাল মানে সিস্টেমটা এইভাবেই চলা উচিত, মানে ওই আগে সেই ব্যাপারগুলো ভেঙে বই খাতা থেকে না, প্র্যাকটিক্যাল ইয়েতে। কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু এখন সেই পর্যায়ে মানে একটু একটু করে বেরিয়ে আসছে হয়তো বা না, সেটা না আমি বলি 3 ইডিয়টস যা দেখেছি এটা ডেফিনেটলি হ্যাঁ, সিনেমা থেকে এখানে পার্টিকুলার একটা, বাট এখানে না ডাইমেনশনস কিন্তু আরো অনেক আছে। এটা হ্যাঁ তুমি যদি এটা বলো তাহলে এখন আমাদেরকে যে বেসিক যে প্রাইমারি বা সেকেন্ডারি যে কারিকুলাম, আমাকে তাহলে এখন কারিকুলামে যেতে হবে। কারিকুলামে এখন কি আছে? এখন একটা হচ্ছে যে আমার বইতে যা আছে ওগুলো আমি একটা জেনারেশন গিয়েছে যে খালি পড়তাম, পরীক্ষা দিতাম, কিন্তু ওগুলো যে আসলে ইমপ্লিমেন্ট কেমনে করতে পারবো আমি সোসাইটিতে, ওটা আমরা এখন হয়তো অনেকে ভাবছে যে না আমি যা পড়ছি বা আমি বইতে যা পড়ছি বা আমাকে যেটা পড়ানো হচ্ছে ওগুলো যেন আমি ইমপ্লিমেন্ট করতে পারি। এবং আমার মনে হয় যে এরকম একটা কিন্তু নেওয়া হচ্ছে আমাদের দেশে এখন, যে একদম ছোটবেলা থেকে বাচ্চারা যেন যে খালি ওরা বসে যে পড়বে, নামতাগুলো মুখস্থ করবে তা না, ওরা প্র্যাকটিক্যালি, যেমন আমি কিছু কিছু স্কুলসে আমি শুনেছি, আমি জানি না, ইনফর্মাল কিছু এডুকেশন ইনস্টিটিউশনসে তারা গার্ডেনিং কেমনে করতে হয় বাচ্চাদেরকে নিয়ে নিয়ে ওখানে ফুল গার্ডেনিং করা বা ফল মানে ফুল ফল সবকিছু এভরিথিং সব, তারপর ওদেরকে জুতে নিয়ে যাওয়া হয়, নট অনলি যে এন্টারটেইনমেন্টের জন্য তা না, প্রত্যেকটা অ্যানিমাল দেখানো, শেখানোর জন্য, সব শেখানোর জন্য। এটা একটা কালারফুল একটা ওয়ে। এটা এই বাচ্চাদের সাথে এইভাবে যদি একটা চেঞ্জ আনা যায়, এটা কিন্তু সারা জীবনের জন্য ওরা মনেও রাখবে এই জিনিসটা, আমার মনে হয়। আমি একটু ছোট্ট করে একটু শেয়ার করি যে আমার অনেক আগে একটা স্টুডেন্ট ছিল, যে স্টুডেন্ট আমাকে অনেক কিছু শিখিয়েছে। ও অস্ট্রেলিয়া থেকে এসেছে, পড়াশোনা করে বাবা মার সাথে ছিল। আসার পরে ও দেখতাম সারাক্ষণ হাত কেচি দিয়ে কাটতো। আমি বললাম আমি তো ছবি আঁকিয়ে অভ্যস্ত, কাটিয়ে অভ্যস্ত না। ও বললো যে স্যার আমাকে কেটে কেটে শেখাবেন। ওদেরকে যেটা শেখানো হতো যে তুমি একটা পাখি আঁকাচ্ছে, সেই পাখিটা তুমি কেচি দিয়ে কাটো, কেচি দিয়ে কেটে সেটা কালার করো এবং কালার করে পেস্ট করো। এতে করে যেটা হতো সেটা হচ্ছে সে ব্যাপারটা প্র্যাকটিক্যালি শিখতো, এবং প্লাস হচ্ছে ওর যে কেচি দিয়ে কাটার ফলে যেটা হতো হাতের আঙুলগুলো ফ্লেক্সিবল হতো এবং তাতে তার হাতের লেখা অনেক সুন্দর হতো। এবং যে জিনিসটা আমি জানতাম না, আমাকে স্টুডেন্ট আমাকে শিখিয়েছে। এইটা সে শিখে এসেছে বলেই কিন্তু এখন আমি তার কাছ থেকে শিখতে পেরেছি। এবং তোমার থ্রুতে অনেক দর্শক আছে, এবং আমি তখন কিন্তু সাথে সাথে আমার স্টুডেন্টদেরকে এভাবেই পড়াতে শুরু করেছি যে হাতে কেটে আমি স্কুলে সেই নিয়মটা চালু করেছি। এটা যদি আমি জানতাম তাহলে আমি পেজের পর পেজ হাতে এই ক্ষেত্রে আমার একটা ভিশন আছে, যেটা হচ্ছে কি এডুকেশন জিনিসটা মানে আমাদের যে ধারণাটা আমাদের মধ্যে আছে, বা আমার মনে হয় যে আমাদের ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে এডুকেটেড করা উচিত মানুষজনকে। নট দ্যাট যে স্কুলে গেলে সে এডুকেটেড, এই জিনিসটার এই ইয়েটার থেকে আমাদের বের হওয়া উচিত। আমার মনে হয় অন্যান্য অনেক প্রোগ্রাম নেওয়া উচিত যেগুলো ইনডাইরেক্টলি মানুষকে এডুকেট করবে। একটা গ্রামে গিয়ে একটা মুভি দেখানো হবে, ভালো মুভি দেখানো হবে, যেসব মুভি দেখলে মানুষ কিছু শিখবে, রাইট? পারলে তাদের জন্য মুভি তৈরি করা উচিত। এক্স্যাক্টলি, যেটা আমাদের ট্রাই হচ্ছে, এটা আরো ব্যাপকভাবে হওয়া উচিত আমার মনে হয়। তাদেরকে ইনডাইরেক্টলি এডুকেট করা, কারণ অনেকে স্কুলে যেতে ভয় পায়, স্কুলে গেলে এই সমস্যা হয়, এই বই লাগবে, মানে অনেক ধরনের সমস্যা থাকে। সো আমার মনে হয় চাপিয়ে না দিয়ে এন্টারটেইনিং ওয়েতে যদি আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমাদের ওই জিনিসটা করা উচিত। একটা জিনিস আমি একটু বলি ছোট করে, সেটা হচ্ছে যে আমি আই হ্যাভ ডান মাই ও লেভেলস এন্ড এ লেভেলস, বাট আমার বাবা গভর্নমেন্ট জব করেন, যার কারণে কোনো একটা সময় বিভিন্ন সময় আমাদের বিভিন্ন স্টেটে থাকতে হতো। তো একসময় আমরা খুলনাতে ছিলাম, হ্যাঁ, তখন আমার বাংলা মিডিয়াম স্কুলে পড়া, যে সরকারি স্কুল গভর্নমেন্ট স্কুলে পড়ার একটা সুযোগ হয়েছিল 2 বছর, 2.5 বছর এরকম সময়। তো আমি স্কুলের নামটা আমি আর যাচ্ছি না। তো তখন আমি দেখতাম যে প্রায় সময় পরীক্ষার আগে আগে কিংবা বিভিন্ন সময় সপ্তাহে 1 দিন 2 দিন করে অনেক ভালো ভালো স্টুডেন্টরা ক্লাস কামাই দিত। কেন দিত? ক্লাস হয় না, বাসায় বসে পড়ছি, কোচিংয়ে পড়ছি, টিচার পড়ছি। সো এডুকেশন সিস্টেমটা এরকম ছিল, হ্যাঁ। এবং ওই বেটার স্টুডেন্টগুলো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হতো তারাই কিন্তু ক্লাসে যেত না রেগুলার, বাট তারা দেখা যাচ্ছে পরীক্ষার সময় অনেক ভালো করছে, বেটার দেন দোজ যারা রেগুলার ক্লাস করছে। আর ধরেই নেওয়া হতো যে যারা রেগুলার ক্লাস করবে তারা আড্ডা দিতে যাবে, গল্প করতে যাবে, স্কুলে বাইরে যেতে হবে, তাই যেতে হবে। এডুকেশন সিস্টেম যদি এমন হয় তাহলে তুমি সেই দেশের জনসংখ্যাটাকে কিভাবে এডুকেটেড বলবে? একটা স্কুল এখন একটা স্কুলে আমি কেন যাচ্ছি, স্কুলটাকে আমি কিভাবে ডিফাইন করি? আমি স্কুলে আমি যাচ্ছি ক্লাস করতে, ডেফিনেটলি আমার ম্যাথ, ইংলিশ, সোশ্যাল স্টাডি, সায়েন্স অনেক কিছুই শিখতে যাচ্ছি। তার সাথে কিন্তু আমি একটা
একটা পুরো আমার নিজের যে পার্সোনালিটিটা ডেভেলপও কিন্তু হচ্ছে ওখানে, ওটারও কিন্তু কিছু প্রভিশনস আছে। আমি অন্য বাচ্চাদের সাথে মিক্স করছি, ছেলেদের সাথে মিক্স করছি, মেয়েদের সাথে মিক্স করছি, কিভাবে ইন্টারাকশন করতে হয় ওইটা আমি শিখছি। একটা টিম স্পিরিট যেটাকে বলে, টিম স্পিরিট কিন্তু গ্রোই করে স্কুলে। হ্যাঁ, এই যে স্পোর্টস টিম, একটা ফুটবল ম্যাচ হলো, একটা ক্রিকেট ম্যাচ হলো, বা একটা কম্পিটিশন হলো যে মানে কোন ক্লাস করছে, মানে গানের কম্পিটিশন হলো বা হোয়াট এভার, মানে এই স্পিরিটসগুলো কিন্তু গ্রোই হয় স্কুলে। তো এখন আমি যদি স্কুল ওরকম একটা জিনিস যদি করে যে এনকারেজই, আমি ডিসকারেজ করছি বাচ্চা থেকে স্কুলে আসতে, তাহলে আই থিঙ্ক দ্যাটস এ ফেলিয়ার। এক্স্যাক্টলি। সো এই এডুকেশন সিস্টেমটা আমার মনে হয় যে আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বললাম যে চেঞ্জ করতে হবে। একজন স্পেশাল কলার ফোনে ওয়েট করছেন, আমরা ফোনটা নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, নওশিন কেমন আছো? আমি শমিকা স্যার বলছিলাম। জি আপু, ভালো আছি। আপু আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। স্যাম কেমন আছো? এলিটা, তপু, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। 700 কোটি মানুষের বিশ্বে আমরা একজন, আমি একজন। আসলে এটা একটা অনেকদিন ধরে এই ক্যাম্পেইনটা হচ্ছে এবং বিবিসি সিএনএন যদি আমরা দেখি যে ওরা অনেক ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছে এবং লাকিলি এই ক্যাম্পেইনের একটা পার্টে আমরা মানে আমাদের কমিউনিকেশন এজেন্সি ইউএনএফপি এর সাথে কাজ করেছে। তো যে কারণে আমার কাছে মনে হয়েছে যে আসলে এই দ্রুত মানে যেই জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এগুলোর অনেকগুলো অ্যাসপেক্ট আছে, কিন্তু যেটা হয়তো আমরা এই আলোচনায় আমি অনেকক্ষণ ধরে শুনছিলাম যে তোমরা জানো কিনা যে এই যে 700 কোটি মানুষ, এই 700 কোটি মানুষের 60% কিন্তু এশিয়া মহাদেশে বসবাস করে, তার মধ্যে সবচেয়ে বেশি চায়না এবং ভারতে, এবং আমাদের জনসংখ্যা ভীষণ ভাবে বেড়ে যাচ্ছে। এবং এখানে আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এবং আমরা যদি বিভিন্ন রিপোর্ট গুলো দেখি, ফ্যামিলি প্ল্যানিং নিয়ে যখনই কথা হচ্ছে, ফ্যামিলি প্ল্যানিং হচ্ছে টপ মোস্ট মানে ইম্পর্টেন্ট এরিয়া, এবং দারিদ্র এবং বৈষম্য এবং এগুলোর সাথে সবগুলোর সাথে এডুকেশন ইজ ডেফিনেটলি ইম্পর্টেন্ট। এবং আরেকটা পয়েন্ট আমার মনে হয়েছে, এর আগে আমি যখন থেকে দেখছি কেউ বলেছি কিনা, নারীর ক্ষমতায়ন ইজ অলসো ইম্পর্টেন্ট। নারীর ক্ষমতায়ন এবং কৃষি ক্ষেত্রে যেই ক্যাপাসিটি বিল্ডিং, এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এবং সব বক্তা অন্যরা যারা ফোন করেছে যে বাংলাদেশে অনেক জনসংখ্যা হচ্ছে, কিন্তু এই জনসংখ্যাকে কি করে প্রোডাক্টিভ করা যায়, এই প্রোডাক্টিভ করার জন্যই আসলে এই ক্যাপাসিটি বিল্ডিং এর জন্যই কিন্তু আসলে শিক্ষা একটা জায়গা, এবং সবচেয়ে বড় হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং এবং দারিদ্র এবং বৈষম্যতাকে নিরসন করা। এইটা আমার কাছে মনে হয় ভীষণভাবে জড়িত। আমাদের দেশে যত বেশি দারিদ্র থাকবে, বৈষম্য থাকবে, তত বেশি হেলথ সেক্টরের প্রবলেম থাকবে, এডুকেশন সেক্টরের প্রবলেম থাকবে, তত বেশি সন্ত্রাস হবে, তত বেশি আনপ্রোডাক্টিভ পপুলেশন হবে, সবকিছু একটা ব্যারিয়ার হবে। এবং এডুকেশন ইজ ইম্পর্টেন্ট, কিন্তু ফ্যামিলি প্ল্যানিং এবং এই যে শিক্ষিত বাবা মা, যেটা বলি আমরা অনেক অর্ধশিক্ষিত বাবা মাকেও দেখি যারা শিক্ষিত বাবা মার সাথেও অনেক বেশি ফ্যামিলি প্ল্যানিং প্রসেস গুলোকে ফলো করে। জি আপু, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে বিং এ পার্সোনালিটি, আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে শমিকা স্যার একজন পার্সোনালিটি, আমাদের অনেকের আইডল শমিকা স্যার। সো আপনার কাছ থেকে জানতে চাইবো, এই প্রশ্নটা অনেক কলারও আমাদেরকে করেছেন যে মিডিয়ার থ্রুতে, কিংবা আমরা কিছুক্ষণ আগে একটা এভি দেখছিলাম যে মিডিয়ার থ্রুতে আমরা অ্যাওয়্যার করতে পারি, আপনি কিভাবে বলেন যে কিভাবে আমরা সেটা করতে পারি? আপনার এইটা তো মিডিয়া তো প্লেজ ভেরি সিগনিফিকেন্ট রোল, এন্ড আই থিঙ্ক মিডিয়া ইজ দ্য মোস্ট পাওয়ারফুল মানে কম্পোনেন্ট আমাদের দেশের কনটেক্সটে। আমাদের দেশে কিন্তু মানুষের এন্টারটেইনমেন্ট অপশনস এত লিমিটেড, মানুষ কিন্তু টিভিটা দেখাটাই একটা সবচেয়ে বড় এন্টারটেইনমেন্ট, পার্টিকুলারলি ইলেকট্রনিক মিডিয়া নিয়ে যদি কথা বলি। আমি তো মনে করি যে ইলেকট্রনিক মিডিয়াতে জার্নালিস্ট রয়েছে, জার্নালিস্টদেরকে একটা স্ট্রং একটা রোল প্লে করার একটা জায়গা রয়েছে, এন্ড এট দ্য সেম টাইম যারা মিডিয়া পার্সোনালিটি আছে, যারা অ্যাঙ্কার, তোমরা আছো, অভিনয় করছো, সিঙ্গার্স আছে, সবাই কিন্তু আসলে এই জায়গা থেকে কথা বলতে পারে। এবং এইটাই হচ্ছে যে নলেজ যখন থাকবে, ওই যে একটু আগে তপু বলছিল, আমি যদি আমার পাশের মানুষটাকে অ্যাওয়্যার করতে পারি, বলতে পারি, সে আরো 3টা মানুষকে যদি বলে, তাহলে ডেফিনেটলি একটা ওয়ার্ড অফ মাউথ হবে। কিন্তু প্রথমে যে বলবে, যেমন ধরো তপু যদি বলে বা নওশিন যদি বলে, তার তোমাকে প্রথমে অ্যাকিউরেট কথা বলতে হবে, এবং সেই অ্যাকিউরেট কথা বলবার জন্য তোমাকেই জানতে হবে সবার আগে। আমার মনে হয় যে তোমরা সবাই মিলে এত সুন্দর একটা ইস্যু নিয়ে কথা বলছো, তাই খুব ভালো লাগলো। তোমাদের সবাইকে কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ আপু, অনেক ধন্যবাদ চমৎকার কিছু কথা বলার জন্য। আমরা খুব খুশি হয়েছি, আপনাদের ফোন আমাদের মানে এনকারেজ করছে অনেক বেশি। এক্স্যাক্টলি। এবং
দুজন অতিথিকেই ধন্যবাদ। আর অনেকগুলো প্রবলেম মনে হচ্ছিল, অনেক আমার সলিউশন একটা এবং কোয়েশ্চেন ছিল ছোট্ট করে দুজনের কাছ থেকে শুনবো, যেহেতু আমাদের সময় একেবারে নেই। সেটা হচ্ছে যে মানে বিং উইমেন, আমার কাছে এটা মনে হয়েছে যে বেশিরভাগই নারী বলা হচ্ছে উদ্বাস্তুদের ভেতরে, রিফিউজিদের ভেতরে, কিংবা নারীর ক্ষমতায়ন নিয়ে আপু বললেন। সো তুমি একজন জার্নালিস্ট, তুমি একজন সিঙ্গার, তুমি মিডিয়া পার্সোনালিটি, কিংবা তুমি তোমার ইয়ে থেকে কি মনে করো যে আমাদের আসলে কি করা উচিত? সুমি আপা যেটা বললেন যে নারীর যে ক্ষমতাটা, বা এই যে আমাদের কি বলবো 60% যে এশিয়াতে আছে, মানে পপুলেশনতে 700 কোটির মধ্যে 60% এশিয়াতে, এখানে একটা বিশাল বড় নাম্বার কিন্তু ফিমেলস বা উইমেন। তো এখানে কিন্তু আমরা যেভাবে ইউজ করতে পারি, যেমন মালয়েশিয়াতে এখন খুব মানে মহিলারা কিন্তু অনেক প্রোডাক্টিভ, দে আর ড্রাইভিং কার্স, দে আর রানিং শপস। আমি নেপালে গিয়েছি, নেপালে দেখি ছোট 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 যে দোকানগুলো, ওগুলো সব চালাচ্ছে কিন্তু মহিলারা। হ্যাঁ, বাড়ির যেই বউরা বলি বা মারা বা শাশুড়িরা, এরাই কিন্তু চালাচ্ছে। আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে, খুব মজাও লেগেছে ওদের সাথে ইন্টারাকশন করছি। আমি একটা বাইসাইকেল ভাড়া করতে গিয়েছি, ওখানে আমাকে সব মহিলাদের সাথে বার্গেনিং করতে হয়েছে। তো এই জিনিসটা যে ওদের যে ক্ষমতাটা, যেমন উনি বলেন এগ্রিকালচার সেক্টরেও যদি উইমেনরা বা মহিলারা যদি একটা ওপিনিয়ন রাখে, আমি শিওর এখানে জিনিসটা অনেক বেশি স্ট্রং হবে। তো এগ্রিকালচারের সাথে আরও যে ফিল্ডসগুলো আছে সব কিছুতেই যদি উইমেনরা যদি একটা ওপিনিয়ন রাখে, ডেফিনেটলি আমাদের দেশের অবস্থা আসলে অনেক ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। ইউ ডু থিংক দ্য সেম ওয়ে, রাইট? এক্স্যাক্টলি। তপু ভাইকে সেটা আমরা গানে গানে আমরা শেষ করব। তার আগে তোমাকে অনেক ধন্যবাদ, তপু ভাইকে অনেক ধন্যবাদ। তোমাদেরকে ধন্যবাদ, RTV, UNFP সবাইকে ধন্যবাদ। খুবই সুন্দর, এবং আমি চাই যে আরো যাতে হোক, আরো যাতে সুন্দর সুন্দর কথা হোক, ইয়াংদের কথা যাতে মানুষের কানে বেশি বেশি শোনা যায়। হ্যাঁ, আচ্ছা, আমরা দর্শকদের কাছ থেকে একটু বিদায় নেই, তারপর তপু ভাইয়ের এবং তোমার সবার চারজনই গান গাইতে গাইতে স্টুডিও থেকে বিদায় নেব। তার আগে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, 700 কোটি জনসংখ্যার বিশ্বে আমি নওশিন একজন, আপনি একজন, এবং আমরা সবাই একজন। আমি সত্যি অনেক গর্বিত, আবার চিন্তাও করছি ভবিষ্যতের কথা। আমার মতো আপনারাও চিন্তা করবেন। এবং দর্শক, এই 700 কোটি বিশ্বে একজন হয়ে ভার নিজেকে মনে করবেন না, নিজেকে যেন সেই 700 কোটি বিশ্বে একজন জেগে ওঠার মানুষ নিজেকে মনে করা যায়, জেগে আছো কির মতন তেমন একজন মানুষে বাঁচতে চেষ্টা করুন, বেঁচে থাকুন, সে আশা করি। বাই। We shall overcome. We shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। ও বুকের গভীরে আমরা জেনেছি আমরা করব জয় একদিন।